বাংলা একাডেমির উদ্যোগে ও নবপ্রাণ আন্দোলনের সহযোগিতায় আয়োজিত নদিয়ার ভাবুকতার ইতিহাসে ফকির লালন শাহ বিষয়ক সঙ্গীত ও তাত্ত্বিক পর্যালোচনা অনুষ্ঠানে একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। সমবেত সুধী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের মূল বক্তা কবি ও দার্শনিক জনাব ফরহাদ মজহারকে বক্তৃতা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা সকলে আমার পক্ষ থেকে সালাম জানবেন, শুভেচ্ছা জানবেন এবং আমাদের কথা শুনতে এসেছেন, তার জন্যে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমি বিশেষভাবে শুরুতে ধন্যবাদ জানাতে চাইছি আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক যিনি আছেন, আমার বন্ধু বটে একই সঙ্গে, তিনি হাজির আছেন এখানে। এবং আশা করব যে আমাদের উপদেষ্টা, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি আমাদের বন্ধু, তিনি হাজির হবেন। আজকের এই অনুষ্ঠানটা একটা বড় উদ্দেশ্য হলো এই যে আমরা কখনোই ফকির লালন শাহকে দর্শনের জায়গা থেকে বিচার করি নাই। আমরা গান শুনেছি, ভালো লেগেছে আমাদের, আমরা পছন্দ করি তার গান, কিন্তু আমরা কখনো এই প্রশ্ন তুলি নাই যে বাংলার যে একটা শক্তিশালী দর্শনের ধারা আছে, এটার প্রতি আমরা কখনো কোনো মনোযোগ দিইনি। দেখুন, এই যে আমি দর্শন কথাটা বললাম, এর মধ্যে কিন্তু একটা মজার জিনিস আছে। কারণ বাংলায় কিন্তু আমরা দর্শন বলি না। দর্শন শব্দটা এসছে সংস্কৃত শব্দ থেকে, এবং তার যে মূল যে দার্শনিক তাৎপর্য সেটা হলো সত্য দেখা, সত্য দেখানো যায়, সত্য প্রমাণ করা যায় এবং সত্য দেখা যায়। কেমন? এটা হচ্ছে এই দর্শন কথার একটা মূল ধারণা। আর যদি আপনি তুলনা করেন গ্রিক ফিলোসফি বা যেখান থেকে পাশ্চাত্যে ফিলোসফি শব্দটা গড়ে উঠেছে, সেখানে কিন্তু এইভাবেই কিন্তু দর্শনের শুরু হয়নি। শুরুতে সেটা ছিল কি, যেটা প্রথম শব্দটা ফিলো, যেটা করে বলি ফাইলো, যেটা হচ্ছে কি, এটা আমরা প্রেম বোধ করা, আকর্ষণ বোধ করা। কী জন্যে? সফিয়া, জ্ঞানের জন্য, কি ভালোবাসা। ফলে ফিলোসফি মানে জ্ঞানের জন্য ভালোবাসা, আর দর্শন মানে সত্য প্রদর্শন করা, সত্য প্রমাণ করা। অথবা সত্য, যদি আমি পুরনো বেদের যুগে আমরা যাই বা উপনিষদে সে সত্য দর্শটা বলি, সেখানে সত্য দর্শনটা একই সঙ্গে তার উপলব্ধিরও একটা ব্যাপার ছিল, যে সত্যটা আমি দেখছি কিন্তু এটা ইন্দ্রিয়গত, এটা ইন্দ্রিয়ের অধীন, উপলব্ধির বিষয়, শুধু বুদ্ধির বিষয় না। দেখুন, এই ছোট্ট শব্দ দিয়ে বিচার করি আমরা বিরাট একটা পার্থক্য দর্শন এবং ফিলোসফির মধ্যে পেয়ে গেছি। আমি আরও গভীরে যাব না, কারণ আজকের সময় অনেক কম, আমাদের সময় থাকলে আমরা অনেক আলোচনা করতে পারতাম। এখন আপনি আসেন ভাব কথাটার মধ্যে। আমরা কেন ভাব কথাটা বলছি? বাংলায় কিন্তু দর্শন সে অর্থে শব্দটা সেভাবে কখনো ব্যবহৃত হয়নি। এটা ভালো দিক আছে, মন্দ দিক আছে। মন্দ দিক হলে এই, আমরা ধরে নিয়েছি যে দর্শন শুধু পাশ্চাত্যে হয়, দর্শন শুধু পাশ্চাত্যর হয়, যেহেতু আমরা কলোনিয়ালিজমের ভেতর থেকে গড়ে উঠেছি এবং আমরা উপনিবেশের গোলাম। আপনারা ব্যক্তিগতভাবে নেবেন না, আমরা আসলে চিন্তার দিক থেকে কিন্তু এখনও কিন্তু গোলামের মধ্যে আছে। ফলে আমাদের নিজস্ব যে সম্পদ, আমাদের যে ভাষার যে তাৎপর্য, ভাষা যে ইঙ্গিতগুলো দেয়, ভাষার যে দীর্ঘ ইতিহাসকে ধারণ করে, এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। ফলে ভাব কথাটা ব্যবহার হতো যেভাবে গড়ে উঠেছে, তার একটা দীর্ঘ ইতিহাস আছে। তো আমি আজকেও অত দীর্ঘ ইতিহাসে না গেলে অন্তত কিছু কিছু জিনিস আপনাকে প্রাথমিক যে বক্তব্যে, আমার প্রাথমিক আলোচনায় আপনাদেরকে ধরে যাওয়ার চেষ্টা করব, কেমন? এবং আশা করবো যে আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা এই অনুষ্ঠানটা করবার জন্য বিশেষভাবে আগ্রহী ছিলাম। তো শব্দ হলো ভূ থেকে ভাব। ভূ মানে হওয়া, হয়ে ওঠা, সেখান থেকে কিন্তু ভাব। ভাব মানে বর্তমান থাকা। আপনি কি করে বর্তমান আছেন? আমরা বলি না, বাংলা ভাষায় খেয়াল করেন, কীভাবে প্রশ্নটা করি, বলে আপনি কেমন আছেন, আপনি কীভাবে আছেন, আপনি কীভাবে চলছে, কীভাবে চলছে। এই যে শব্দ ব্যবহারের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে পাশ্চাত্যের সঙ্গে, অন্যদিকে দর্শন বলতে যে প্রাচীন যে কি বলি সংস্কৃত শাস্ত্রে বা বেদান্তে বা উপনিষদে যেই অর্থ ছিল, সেখান থেকে ইতিমধ্যে একটা ভিন্ন একটা তাৎপর্য এখান থেকে এসেছে। ভূ মানে বর্তমান হওয়া, ভূ মানে হাজির থাকা, ভাব মানে হাজির থাকা। আপনি কি হাজির? আপনি কি সজ্ঞান? আপনি কি করে হাজির আছেন আপনি কি জানেন?
আপনি কি আসলে সচেতন? তাহলে ভাব কথাটা মানে হলো কীভাবে আছো তুমি, এর যে মানেটা তাৎপর্য আমাদের সাধারণ ভাষায়, তাকে যদি আমি দার্শনিক পর্যটনের ভিতরে নিয়ে আসি, তাহলে আমরা বুঝি নদিয়া কেন কথাটা দর্শন বলে না, নদিয়াতে কেন কথাটা আমরা ফিলোসফি বলি না, আমরা বলছি ভাব, হয়ে ওঠা। আপনি কী করে হয়ে উঠবেন, এই হয়ে ওঠার যে সাধনা, এই হয়ে ওঠার যে সাধনাটা, এটাই কিন্তু নদিয়ার ভাব। তাই ছোট্ট যদি এই জায়গাতে আমি আলোচনা করি, তাতে কিন্তু বুঝতে পারছেন যেন আমরা একটা বিরাট একটা জগতের মধ্যে প্রবেশ করছি। ফলে আমার একটা দুটো লেখা আছে, আপনারা আরও দীর্ঘ আলোচনা পাবেন পরবর্তীকালে, আমি আপনার শেয়ার করবো। একটা আমার আলোচনা হচ্ছে যে নদিয়ার ভাব নিয়ে, কেমন, সেটা এই পত্রিকাটি আছে, যেটা আপনার সাপ্তাহিক চিন্তা, আপনি এটা পাবেন। আরেকটি আমি বাংলা একাডেমির জন্য ইতিমধ্যেই একটা ছোট্ট লেখা জমা দিয়েছি, সেটা যে বাংলার ভাবুকতার 3টে মুহূর্ত। যদি আমি একটা ইতিহাস লিখতে যাই, বাংলার যে এই ভাবের যে ইতিহাস, এই ইতিহাস যদি লিখতে যাই, তাহলে আমি 3টা মুহূর্তে তাকে আমরা চিহ্নিত করতে পারি। এটা সুবিধা, যে যেমন ভাবের ইতিহাস লিখতে হলে তো আপনাকে একটা ঐতিহাসিক পদ্ধতি আপনার লাগবে। তাতে আমি যেমন ধরুন আজকে যদি আপনার হেগেলের দর্শনের ইতিহাস লেখার পদ্ধতি পড়তেন, বা লেকচার্স অন দ্য হিস্ট্রি অফ ফিলোসফি পড়তেন, তাহলে সেও কিন্তু এই কতগুলো মুহূর্তকে ভাগ করেছে, কেমন করে আমাদের বিভিন্ন চিন্তা বিভিন্ন মুহূর্তে বিভিন্ন সময়ে আনফোল্ড করেছে, হাজির হয়েছে, হ্যাঁ, চিন্তার নিজস্ব বিবর্তনের মধ্য দিয়ে। ঠিক তেমনি যদি আমরা আমাদের নিজস্ব ভাবের ইতিহাস লিখতে বসি, তাহলে কি করে আমরা লিখব, কি করে সেটা লেখা শুরু হতে পারে, তারই একটা সম্ভাব্য একটা প্রস্তাবনা আমরা বাংলা একাডেমির কাছে হাজির করবার জন্য আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। আমরা কীভাবে এটা শুরু করতে পারি, কারণ এই নিয়ে কোনো গবেষণাই হয় না। এবং ইতিমধ্যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মাননীয় উপদেষ্টা বা আমার বন্ধু ফারুকি, আমাদের সকলের বন্ধু, অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু, এবং তিনি অনেক বড় বড় কাজ ইতিমধ্যে করেছেন। আমি তার জন্য অত্যন্ত গর্ববোধ করছি, এবং তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি যেন কথাগুলো আমরা শুনতে পারি, কারণ আমরা সাংস্কৃতিক প্রশ্নটাকেও যেন আমরা আরও গভীরতর জায়গায় নিতে পারি। একটু খেয়াল করেন, আমরা কিন্তু আজকে এই যে ফকির লালনকে জাতীয় পর্যায়ে আমরা উদযাপন করতে পেরেছি, ব্যাপারটা খুব ছোটোখাটো কথা না, কিন্তু আমরা যত ছোটোখাটো ভেবেছেন, বা ওখানে কয়েক লক্ষ লক্ষ লোক গেছে, আর আমরা এলিটরা যারা মধ্যবিত্ত শ্রেণী, আমরা এখানে 10-15 জন বসেছি। দেখেন পার্থক্যটা বিরাট। একই অনুষ্ঠান যদি আমি অন্যত্র করতাম, অন্য কোথাও সাধারণ মানুষের সঙ্গে করতাম, আমরা কিন্তু ইতিমধ্যে কয়েক হাজার মানুষ হাজির হয়ে যেত এই সহজ কথাগুলো শোনার জন্য। তাহলে বাংলার ভাবের যে ইতিহাসের যে বিবর্তনটা ঘটেছে, তাকে চিহ্নিত করা এবং তাকে চিহ্নিত করে তাকে একাডেমিক পর্যায়ে, বিদ্যায়তনিক পর্যায়ে হাজির করে একটা বিশাল কর্তব্য আমাদের সামনে হাজির হয়েছে। এটাই কিন্তু আজকে বাংলা একাডেমিতে আমাদের অনুষ্ঠানটা করবার একটা প্রধান উদ্দেশ্য। সেদিক থেকে, আমার দিক থেকে যে প্রস্তাবনা, আমরা যারা আরও আমার চেয়ে ভালো একাডেমিক দর্শন পড়বেন বা দর্শন ইতিহাস ভালো বুঝবেন, তারা নিঃসন্দেহে আশা করবো যে এটা বাংলা একাডেমি একই সঙ্গে, যেহেতু আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের বন্ধু এবং আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা হাজির রয়েছেন, আমরা মনে করি এই দিকটার প্রতি একটা পূর্ণ মনোযোগ দেওয়াটা জরুরি হয়ে পড়েছে, যে কী করে বাংলার ভাবের জগৎটার একটা বিবর্তন ঘটেছে এবং কী করে তার বিবর্তন ঘটেছে। তো আমি মোটা তাকে, যেহেতু আমি ইতিমধ্যে একটা লিখিত একটা রূপ দিয়েছি, আশা করি যে আপনারা সকলে একটা কপি বাংলা একাডেমি থেকে পাবেন, অথবা যদি না পেয়ে থাকেন অতি দ্রুতই আপনারা পাবেন। এবং এর সঙ্গে আমি আরও অনেকগুলো লেখা লিখেছি, আশা করি যে খুব দ্রুত আপনারা পাবেন। আমার গানের যখন আমরা অনুষ্ঠান হবে তখন আমি দেখাবো। তো সেখানে এই মুহূর্তগুলো কী, দেখুন এই মুহূর্তগুলো যদি আমি ধরতে চাই, তাহলে প্রথম যে মুহূর্তটাকে আমরা শনাক্ত করতে পারি, এটাকে বলে তন্ত্র। যেমন এখন তন্ত্র শুনলে আপনারা সঙ্গে সঙ্গে একজন অদ্ভুত একটা রিয়াকশান হবে, ভাববেন যে আরে বাপরে বাপ, আমরা যে কী বলে এই ইন্টারনেটে বা সাধারণত তন্ত্র বলতে যে একটা বিকারগ্রস্ত একটা সংস্কৃতির কথা শুনি, কেমন তন্ত্র বুঝি এরকম কিছু একটা। তন্ত্র একটা শক্তিশালী দার্শনিক ধারণা। তন্ত্রের যে মূল যে বক্তব্য, সেটা হচ্ছে দেহই সত্য। এর সঙ্গে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, বিরাট পার্থক্য। দেকার্তে বলতেছেন যে সত্য আমি কি করে জানবো, সত্য সম্পর্কে আমি নিশ্চিত কি করে হবে। তিনি কিন্তু দেহকে অস্বীকার করলেন। আপনি শুধু তুলনা করেন, আমি ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেকার্তে পাশ্চাত্যে কিন্তু দেহ নাই। আমার কথা শুনলে কিন্তু অবাক হবেন, পাশ্চাত্যে কিন্তু কোনো দেহ নেই। পাশ্চাত্যের চিন্তার জগতে দেহ অনুপস্থিত। এটা দেকার্তে থেকে শুরু হয়েছে, তারও আগে থেকে শুরু হয়েছে, কিন্তু দেকার্তে থেকে যে ছেদটা ঘটেছে, সেখানে দেহকে বাদ দেওয়া হয়েছে। আমি ধরিয়ে দিচ্ছি, কেমন দেকার্তে বলছেন যে কি, আপনি নিশ্চিত জ্ঞান কি করে যাবেন,
তাহলে তিনি সমস্ত জগৎকে বাদ দিলেন, ইলুশনকে বাদ দিলেন, বিভ্রান্তিকে বাদ দিলেন, সব কিছুকে বাদ দিলেন, এমনকি তিনি দেহকেও বাদ দিলেন। উনি কাকে ধরলেন নিশ্চিত জ্ঞানের একমাত্র ভিত্তি? চিন্তা করি, চিন্তা করি। অতএব চিন্তাটা যেহেতু আমি উপলব্ধি করছি, অতএব এটাই সত্য। আপনারা যদি এতটুকু বুঝে থাকেন, এতটুকু যদি ছোট্ট করে যে কথাগুলো বলেছেন বুঝেন, তাহলে আপনি দেখবেন যে তন্ত্র সম্পূর্ণ ভিন্ন কথা বলেছে। কেন বলে ভিন্ন কথা? বলেছে এই যে আপনি যখন বিরাজ করেন, বর্তমান থাকেন, আপনার চিন্তা কি আপনার শরীর থেকে আলাদা হাওয়ায় ভাসে? যেসব ভাবেন, এই দেখুন আমি দার্শনিক জিজ্ঞাসার মধ্যে ঢুকে পড়লাম ইতিমধ্যে, যে আপনার চিন্তাটা কি হাওয়ায় ভাসছে নাকি আপনি দেহের মধ্যে চিন্তাটা থাকে? আপনার দেহের মধ্যে চিন্তা থাকে, দেহের বাইরে কোনো চিন্তা থাকে না। দেহের বাইরে যখন চিন্তা বেরিয়ে যায় তখন আপনি লাশ হয়ে যান, আপনি তখন আর আমি নই, আপনি নিজেকে আর আমি বলতে পারেন না, আপনি আর তখন সচেতনা থাকে না, চেতনা আপনার থাকে না। এই যে চেতনাহীন যে বস্তু পড়ে থাকে, এটা তো আপনি নন, একে তো আপনি আমি বলেন না। কেমন? তাহলে তন্ত্র বলছে যে ফলে আমি একমাত্র হাজির থাকতে পারে দেহে। ফলে এই যে আপনারা কথা কথা দেহকে ঘৃণা করেন, দেহকে ঘৃণা করতে শিখেছেন, কেমন? আমরা দেহাত্মবাদ, যখন লালন সম্পর্কে কথা না, দেহাত্মবাদ মানে খুব মহানিন্দার বিষয়, খুব খারাপ বিষয়। এটা কোথা থেকে এসে জানেন? আপনারা শুনলে অবাক হবেন। এই যে দেহের প্রতি বিদ্বেষটা কিন্তু ক্রিশ্চিয়ানিটির। দেহ থেকে পাপের জন্ম। কেমন? যেহেতু হাওয়া গন্ধম খেয়েছিলেন, ওই যে খ্রিশ্চান যে গল্প, সেখান থেকে দেহের যে কামনা বাসনা, তার যে বিভিন্ন বৃত্তি, এটাকে কিন্তু পাপ হিসেবে দেখাটা একান্তই খ্রিস্টীয় সংস্কৃতি। ফলে আপনারা যারা দেহকে ঘৃণা করেন, দেহ বিদ্বেষ, আপনারা কিন্তু আসলে দর্শনের দিক থেকে আপনারা সকলে কিন্তু খ্রিস্টান, সকলে কিন্তু খ্রিস্টান। কারণ এটা ইসলামও নাই, ইসলাম কিন্তু দেহের প্রতি বিদ্বেষ এরকম নেই। মানে খ্রিস্টান এরকম গল্প নেই, একই গল্প নেই। আমরা একই সেমিটিক গল্প, একই সেমিটিক পুরাণ আমরা অবশ্যই খ্রিস্টানিটির সঙ্গে এবং জুদাইজমের সঙ্গে আমরা শেয়ার করি, কিন্তু এটা কিন্তু আমাদের এই ইসলাম ধর্ম এটা নেই। আর অবশ্যই এটা বাংলার যে ভাবুকতার জগতে দেহ মানে এটা অপবিত্র ব্যাপার। দেহের আলোচনা মাত্রই দেহ সমস্ত কিছু অপবিত্র। যা কিছু তন্ত্র নিয়ে আপনি আলোচনা দেবেন সবই একটা অত্যন্ত গুজগুজ ফিসফিস গুজ্জ গোপন ব্যাপার। অ্যাজ ইফ এটা আলোচনা করা যাবে না। অ্যাজ ইফ আমরা প্রতিদিন বাহ্যক্রিয়া করি না, আমাদের কোনো যৌন জীবন নাই, আমাদের অন্য কোনো বৃত্তি নাই, আমাদের অন্য কোনো আকুতি নাই, আমাদের অন্য কোনো আমাদের কি কামনা ভালোবাসা নাই। এই যে দেহ সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এটা যদি আপনি মনে রাখেন তাহলে বুঝবেন তন্ত্র হলো বাংলার বস্তুবাদী দর্শনের প্রথম ধারা। কারণ আমরা দেহধারী এবং দেহধারী হয়েই আমরা বর্তমান থাকি, এবং দেহধারী হয়ে বর্তমান থাকাটাই হচ্ছে সত্যিকার অর্থে বৈষয়িকতার মধ্যে, ইহলৌকিকতার মধ্যে বাস করা। দেখতে পেয়েছেন? আমি কিন্তু পাশ্চাত্য থেকে একবার কিন্তু বস্তুবাদ শব্দটা ব্যবহার করিনি। আমি পাশ্চাত্যের বস্তুবাদ ভাববাদের তর্ক আমি ঢুকি নেই, ওটা পাশ্চাত্যের তর্ক। কেন? যেহেতু এঙ্গেলস আমাদের শিখিয়েছেন বস্তু থেকে কি হয়, চেতনা হয়, বস্তু একদিন জটিল হয়ে যায় তারপর চেতনা হয়, এটা হচ্ছে তাদের গল্প, এবং সেটা সঠিক দর্শনের দিক থেকে সঠিক কিনা এটাও তর্কের বিষয়। আজকাল এটা কেউই এটা মানে না, যে কারণে এই যে তথাকথিত মার্ক্সবাদ, পুরনো মার্ক্সবাদ ভেঙে পড়েছে সারা পৃথিবীতে। ভেঙে পড়েছে কেন? তার দার্শনিক ভিত্তিটা অত্যন্ত দুর্বল। তার দার্শনিক ভিত্তি যেখানে যে চেতনা কি, চেতনা বস্তু থেকে তৈরি হয়। বস্তুকে আপনি যখন ইহজগৎকে যখন কল্পনা করছেন, তখন ইহজগৎকে যখন আপনি কল্পনা করছেন, তখন আপনি চেতনাকে আলাদা করে কল্পনা করছেন, যে বস্তু চেতনা বর্জিত। অতএব আপনাকে কী করতে, যেহেতু আপনি শুরুই করেছেন চেতনাকে বাদ দিয়ে, আপনি কী করেছেন, একটা পর্যায়ে গিয়ে আবার চেতনা, গোপনের চেতনাটা ঢুকাই দিয়েছেন। কি? যে বস্তু জটিল হলে একটা পর্যায়ে সেখান থেকে চেতনার উৎপত্তি ঘটে। ফলে দর্শন ক্ষেত্রে বহু দীর্ঘকাল ধরে এটা সমালোচনা করেছে। এই চিন্তার সবচেয়ে বড় সমালোচক, আপনারা শুনলে অবাক হবেন, তিনি ছিলেন কার্ল মার্কস। মার্কস প্রথম এই যে ভালগার বস্তুবাদের সমালোচনা করেছেন তার ফয়ারবার্গ সংক্রান্ত থিসিসে, খুব কঠোরভাবে সমালোচনা করেছেন।
এটাকে তিনি বলছেন ইতরোচৈতি বস্তুবাদ, যারা এই যে আপনার চৈতন্য এবং বস্তুকে আলাদা করে ভাগ করে, ভাব এবং বস্তু এইভাবে শুরু করে, তখন স্বভাবতই যদি তারা ভাগ করে, ফলে একটা পর্যায়ে গিয়ে তারা আবার কী করতে হয়, বাধ্য হয় বস্তুর মধ্যে আবার চেতনাকে ঢুকাতে তারা বাধ্য হয়। এটা দর্শনের গোড়ার মুশকিল, পাশ্চাত্য দর্শনের যে ভিত্তিটা তার গোড়ায় কিন্তু এই মুশকিলটা রয়ে গেছে। যদি আমি এখানের দিকে তাকাই বা আমাদের বাংলা ভাবের দিকে তাকাই, তারা কখনোই মনে করে না যে চৈতন্য শরীর থেকে বাইরে আলাদা কিছু। চেতনা শরীরের মধ্যে বাস করে, আপনার আমি আপনার মধ্যে বাস করে, আপনার আমি তো আপনার বাইরে নেই। তাহলে তাদের কী ছিল, দর্শনের মূল লক্ষ্য কী ছিল, যে এই যে আমি বললাম, ফারাদ মাজার এখন আমি বললো, আমি 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 এই আমিটা কে, এ কেন কথা বলে, এই কথা বলে তার শক্তি সে কোথা থেকে পায়, তার সঙ্গে আর অন্যান্য যে আমি তার কি সম্পর্ক, আর তার বাইরে যেটাকে আমি জগৎ আকারে দেখছি, বিশ্ব জগৎ আকার আমার বাইরে দেখছি, তার সঙ্গে তার কি সম্বন্ধ। আমি যে চোখে দেখছি বাইরের জগৎ, কিন্তু এই জগতের সঙ্গে আমার সম্বন্ধ কী। আমি যে আপনাদেরকে এখন প্রশ্ন করি যে এই জগতের সঙ্গে আপনাদের সম্বন্ধ কী, আপনি কখনো ভেবেছেন আপনার সম্বন্ধ কী? আপনার অধিকাংশই বলতে পারবেন, কারণ আমরা কেউ বস্তুবাদী না। কেন? আপনার নিশ্চয়ই আপনার জগতের সঙ্গে প্রথম যে সচেতন সম্পর্ক আপনার, এই সচেতন সম্পর্কটা হলো যখন আপনি খান, আপনি এদিকে আমি বলেন, জগৎ দেখছেন, আমি জগৎ দেখছি, এই একটা আমি। আর কিন্তু আপনি যখন সেবা নিচ্ছেন, খাচ্ছেন, তখন কী করছেন, আপনি কিন্তু ওই আমিকে আরেক আমি খাওয়াচ্ছেন, শরীরটা যত্ন করছেন না। তাহলে তন্ত্র যে মূল যে তার যে প্রস্তাবনা, সেটা হলো যে দেহের যত্ন, দেহের যে সম্ভাবনা, এই প্রকৃতি জগতের যে সম্ভাবনা, এই প্রকৃতিজনের সম্ভাবনাকে আরও অন্বেষণ করা, এবং এই সম্ভাবনার সঙ্গে আমাদের আত্মার বা আমাদের আমির বা আমাদের চেতনার যে যোগটা আছে, যে সম্বন্ধটা আছে, এই সম্বন্ধকে নতুন করে বিচার করা। তার প্রথম হলো তন্ত্র। এটা মনে রাখবেন, তন্ত্র মানে হলো যেখানে আমরা মনে করি যে দেহের মধ্যে আমরা বর্তমান থাকি, দেহের বাইরে আমি বলে কিছু নাই। এটা হলো আমাদের প্রথম বস্তুবাদের শিক্ষা। তাহলে নদিয়া কিন্তু এখান থেকে শুরু হয়, যে দেহের মধ্যে আমি বাস করি এবং দেহের বাইরে আমি বলে কিছু নেই, দেহের বাইরের চেতনা বলে কিছু নেই। আমি দেহ নিয়ে জগৎ দেখি, আমি দেহ নিয়ে জগৎকে উপভোগ করি, আমি দেহ দ্বারাই আনন্দ পাই, দেহ দ্বারাই আমি সমস্ত অনুভূতি, আমার বৃত্তি সমস্ত কিছু বিকাশ করে, দেহ দ্বারাই আমার বুদ্ধি, দেহ দ্বারাই আমি কী করি, আমার বুদ্ধির বিচার করি, জ্ঞানের বিচার করি, প্রজ্ঞা অর্জন করি, দেহ দ্বারা করি। ফলে দেহের সত্য অস্বীকার করা মানে হলো কি, আপনি মূলত একটা বেয়াকুবের মতো, মানে এটা এমনই সত্য যে এটাকে প্রশ্ন করা যায় না। দেকার্তের মতো নতুন করে প্রশ্ন করার দরকার পড়ে যে নিশ্চিত জ্ঞান কী করে আসে। দেখুন পাশ্চাত্য কিন্তু নিশ্চয় জ্ঞানের দিকে গেছে, এখন নিশ্চয় জ্ঞানের দিকে যাওয়ার পর তাদের বিজ্ঞান গড়ে উঠেছে, এই বিজ্ঞানটা কিন্তু সারা পৃথিবীকে ধ্বংস করছে। এখন এখানে এরকম বিজ্ঞান গড়ে ওঠেনি যে দেহের বাইরে জগৎ বিরাজ করে, এই চিন্তা নাই তার। মানে জগৎকে যদি আমি ধ্বংস করি, বোমা মেরে, বিষ ব্যবহার করে, প্রকৃতি ধ্বংস করে, বন ধ্বংস করে, বিভিন্ন প্রাণীর বৈচিত্র্য ধ্বংস করে, তাহলে আমি নিজে ধ্বংস হয়ে যাই। তাহলে দেহতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারা, যেটাকে আমাদের এই সমাজে সবসময় এটাকে নেগেটিভলি, নেতিবাচকভাবে এটাকে প্রচার করা হয়েছে, যেহেতু এই দেহ বিদ্বেষটা এসছে খ্রিশ্চানিটি থেকে। এটা আমাদের এখানকার বাংলার ভাবের জায়গা, এটা না। এখন আমি বলতে পারি এই মুহূর্তের পরে পরবর্তী মুহূর্তটা কি করে এলো, এর পরবর্তী যেটা হলো সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলতে পারি যে রসতত্ত্ব। এটা চৈতন্যের অধীনে এসছে। কেন এলো? চৈতন্য একটা বড় একটা সংস্কারক ছিলেন, তিনি বিরাট একটা আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। কেমন? তো চৈতন্যের রসতত্ত্ব, রস কথাটা শুনলে আপনার রসগোল্লার রস ভাববেন না, রস কথাটা হলো এস্থেটিক্যালি, কেমন নন্দন তাত্ত্বিক। আমরা কি নন্দন তাত্ত্বিক যেই আনন্দ, নন্দন তাত্ত্বিক যে আনন্দটা আপনি উপভোগ করেন, আপনার বৃত্তি, আপনার দেহের মধ্যে এই উপভোগের ক্ষমতা আছে, কিন্তু নন্দন তাত্ত্বিক সুন্দরকে যখন আপনি উপলব্ধি করতে পারেন, এই হচ্ছে রস। কেমন? ওকে। ফলে রসতত্ত্ব কেন তিনি নিয়ে এলেন চৈতন্য? কারণ চৈতন্য নিয়ে এলেন এই কারণে, কারণ সেই সময় সেনামূলে আপনারা জানেন যে দেহর কথাটা বলে, তন্ত্রের কথাটা বলে একটা ভয়াবহ একটা ব্যভিচারের একটা ধারা গড়ে উঠেছিল। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছিল মেয়েরা, নারীদেরকে ব্যবহার করা হয়েছিল তুরীয়ানন্দের উপায় হিসেবে। আমি উদ্ধৃতি দিচ্ছি,
তুরীয়ানন্দ লাভের উপায় হলো নারী শরীর। ফলে নারীকে ব্যবহার করা হয়েছে পুরুষেরা শেষ আমলে উচ্চ বর্ণের যেই যারা ছিলেন বর্ণাশ্রম প্রথমতে, তারা সবসময় তাকে ব্যবহার করেছে কি এই একটা তাদের তুরীয়ানন্দের উপায় হিসেবে, অথবা অনেক সময় এমনই ব্যবহার করেছে যে নারীদের আলাদা কোনো তাদের চেতনাকে তারা স্বীকৃতি দেয়নি বলে তাকে সতীদাহ বদ্ধ হয়েছে। এখান থেকে এসেছে সতীদাহ কেন আপনি করতে পারছেন, কারণ নারীকে বোঝানো হয়েছে, সে নিজেও বুঝেছে নারী স্বামীর চেয়ে বিচ্ছিন্ন আলাদা কোনো সত্তা নয়। ফলে স্বামী যদি মারা যায় তাহলে সতীর উচিত হবে স্বামীর সঙ্গে সহমরণে যাওয়া। তার তন্ত্রের এই যে একটা বিকৃতি, এটি ব্যভিচারের যে রূপটা ফুটে বেরিয়েছে, এর বিরুদ্ধে প্রথম চৈতন্য জাতপাত বিরোধী আন্দোলনটা করলেন। এবং তিনি প্রথম বললেন, আমি সংক্ষেপে দর্শনে বুঝেছি, তিনি প্রথম বললেন যে না, শরীর আনন্দের উপায় নয়, শরীর আনন্দ লাভের উপায় না। শরীর তাহলে কি? শরীর হচ্ছে সেই ক্ষেত্র যেখানে ভগবান স্বয়ং বাস করে। আল্লাহ আমার শরীরে যদি বাস করেন, তাহলে আমি তো কখনো শরীরের কি করব, শরীরকে ব্যভিচার নিতে পারবো না, কারণ তিনি তো আমার মধ্যে বাস করেন। তিনি তো কথা বলছেন আমার মধ্যে দিয়ে। আল্লাহ কে বলছে তোমার অপার লীলে তুমি আপনি আল্লাহ ডাকো, আল্লাহ তিনি আমার মধ্যে বাস করেন। যদি আমার মধ্যে বাস করেন তাহলে শরীরের অপচয়, শরীরকে কোনো খারাপ জায়গায় নেওয়া, শরীরকে কোনো খারাপভাবে ব্যবহার করা, এটা তো হতে পারে। এখান থেকে তন্ত্রের বিপরীতে আমরা প্রথম একটা রসতাত্ত্বিক একটা আন্দোলন দেখলাম। এটাও কিন্তু একটা দর্শনের একটা বিশাল একটা বিপ্লব, বিরাট একটা বিপ্লব ঘটে গেছে। রসতাত্ত্বিক বিপ্লবটা কি? অন্তরঙ্গে কৃষ্ণ, এটা চৈতন্যের ভাষ্য অনুযায়ী অন্তরঙ্গে কৃষ্ণ, বহিরঙ্গের রাধা। আমরা সকলেই প্রকৃতি, আমরা সকলেই মেয়ে, কিন্তু আল্লাহ বা ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন, তিনি আমাদের মধ্যে বাস করেন। আর আমরা সকলেই কিন্তু তার কি, আমরা তার আবেগ, তার দাস বা দাসী। এইটার মধ্য দিয়ে তিনি একটা রসবৃত্তির একটা আন্দোলন তিনি গড়ে উঠলেন। এবং সেখান থেকে তিনি এই প্রথম দেহের যে বৃত্তি, বিভিন্ন নান্দনিক বৃত্তির যে গুরুত্ব, এটা তিনি বিকশিত করে তুললেন চৈতন্যের আমলে। তো চৈতন্যের আমলের পরে আমরা দেখলাম যে ফকির লালন শাহর মধ্যে তন্ত্রের ধারাটা আছে, দেহের ধারণাটা এখনও আছে, কিন্তু ওই পুরনো ব্যভিচারের ধারণাটা একদম নেই। যেখানে আমি আগে বলতাম ফকির লালন শাহকে তান্ত্রিক বানানো খুব বিপজ্জনক, এই অর্থে তিনি কখনো তান্ত্রিক ছিলেন না। কিন্তু সহজীয় বৈষ্ণব যেটাকে আমরা বলি, সহজ সহজ মানে আমার সঙ্গে আমার যে বৃত্তিগুলোর বিকাশ ঘটছে, সহজ একই সঙ্গে আমার শরীরের বিকাশের সঙ্গে সঙ্গে তারও বিকাশ ঘটছে। এই যে বৃত্তির যে বিকাশটা সহজ, এটাকে বলা হয় সহজে। এটি হলো সহজ মানুষ, সে কিন্তু আমার ভেতরেই তো আছে, আমার বাইরে তো সে নাই। ফলে আমি যদি শরীরের যত্ন করি, এই দেখুন এখন বাংলার আধ্যাত্মিকতার যে মূল মর্ম, সেটা হচ্ছে শরীরের যত্ন করা। শরীরের যত্ন যদি আমি করি, আমার খাদ্য পদ্ধতি, আমার কৃষি পদ্ধতি, আমার সমাজ গঠন পদ্ধতি, আমার পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের পদ্ধতি, যেদিকে আপনি যান না কেন, যদি আমি শরীরের যত্ন করি, তাহলে আমার মধ্যে যিনি বাস করেন, আল্লাহ, ঈশ্বর, গড, যিনি নামে আপনি ডাকেন, তাকে আমি বিকশিত করি। আমার মধ্যে একটা রুহানিয়াতের বিকাশটা ঘটে, আমার মধ্যে আমার একটা বিকাশ ঘটে, যে বিকাশটার মধ্য দিয়ে আমার মধ্যে যে নূরের তাজিল্লা যেটা আমরা বলি, সুবিরা যেটা বলে, এটা আমার মধ্য দিয়ে এটা প্রকাশিত হতে শুরু করে। আমার মধ্যে জনগণ আগামী দিনের দিশাটা সে খুঁজে পায়। এটা একটা রাজনৈতিক প্রস্তাবনা বটে। তাহলে ফলে আমরা তিনটা মুহূর্ত পেলাম, খেয়াল করে। একটা তন্ত্র, এটা হচ্ছে এটা তন্ত্রের একটা মুহূর্ত, তার ইতিবাচক দিক আছে, তার নেতিবাচক দিক আছে। এরপর আমরা রসতত্ত্ব, রসতত্ত্বটা নেতিবাচক দিকটা কি? রসতত্ত্ব বা যারা পরবর্তীকালে ডেভেলপ করেছেন চৈতন্যের দ্বারা প্রভাবিত হয়ে, এরা পরবর্তীকালে আর বাংলায় ছিলেন না। কেমন? এরা প্রত্যেক গোস্বামীরা তারা যা কিছু রচনা করেছেন তা সংস্কৃত ভাষায়। কিন্তু বৈষ্ণব রসতত্ত্ব এত চমৎকার এবং অপূর্ব যে আপনারা যে কোনো কীর্তনের গান যদি আপনারা শুনেন, জয়দেবের গীত শুনেন বা যে কোনো কীর্তনাঙ্গের গান শুনেন, এটা আপনার মনকে স্পর্শ করবে। এবং এই যে রসতত্ত্বের এটা এত প্রবল বাংলায়, যে এখনও পর্যন্ত বাংলার সবচেয়ে জনপ্রিয় গানের হচ্ছে বিচ্ছেদ গান। শ্রীমতী রাধিকা তার যে বিচ্ছেদ গান, সেই বিচ্ছেদ গানটা আমরা গ্রামে গ্রামে এখনও শুনি। কেন? কারণ কৃষ্ণ কি, তিনি ব্রজধাম, যেখানে যে লীলা করতেন তিনি গোপিনীদের সঙ্গে, শ্রীমতী রাধিকার সঙ্গে, তিনি ব্রজধাম ছেড়ে তিনি মথুরায় চলে গেছেন। এই হলো চৈতন্য রসতত্ত্বের আপনার ধারা। এখন চৈতন্য রসতত্ত্বের লালনের ভাবটা কেমন, খুব মজার। লালন প্রশ্ন করছে চৈতন্যকে,
দেখুন একই তো ধারা, দর্শনের ধারা। চৈতন্যকে এই বৈষ্ণবদের প্রশ্ন করছে, কারণ লালন আবার চৈতন্যের ধারা তিনি গড়ে ওঠেননি, তিনি প্রবলভাবে ইসলাম দ্বারা প্রভাবিত। তো তিনি প্রশ্ন করছেন যে শুনি তিলার্ধ নাই ব্রজ ছাড়া, যে তোমরা বলো যে সমস্ত দুনিয়া ব্রজধাম, সর্বত্রই লীলা চলছে, সর্বত্রই কৃষ্ণ এবং রাধার লীলা চলছে। যদি সর্বত্রই কৃষ্ণ এবং শ্রীমতী রাধিকার লীলা চলে, তাহলে মথুরা এলো কোত্থেকে? খুব সুন্দর পলিটিক্যাল কোশ্চেন। মথুরা কোত্থেকে এলো? রাধা কোথা থেকে এলো? রাধা তো আসার কথা না, তো তোমার রাজার কথা কেন বলছো? তাহলে সেখান থেকে লালন তার যে ভাবের জগতে এলেন, সেখানে তিনি পরিষ্কার বলতেছেন যে কি, জন্ম মৃত্যু যার নাই ভবের পর, সে তো নয় স্বয়ং কবু নন্দলালা। আমি যে কৃষ্ণের কথা বলছি সেই কৃষ্ণ কিন্তু তোমাদের কৃষ্ণ না। আমি সেই কৃষ্ণের কথা বলছি যে কৃষ্ণের জন্ম নাই, যে কৃষ্ণের মৃত্যু নেই। এই দেখেন ভাবের জগতে ঢুকে যাচ্ছে। আমি তন্ত্র থেকে চৈতন্যের রসতত্ত্ব এবং একই সঙ্গে তার সে নান্দনিক যে বিশাল যে বিপ্লব, সে বিপ্লবের মধ্যে ঢুকলাম। পরবর্তীতে ফকির লালন শাহ এসে এটাকে একটা ভাবের জিজ্ঞাসা আকারে তিনি হাজির করছেন। শুনি তিলার্ধ নেই ব্রজ ছাড়া, কে তবে মথুরায় রাজা হয়ে? মথুরা রাজা এলো কোথেকে? তার এই জিজ্ঞাসার আরও প্রচুর জিজ্ঞাসা আমরা যখন গান শুনবো, আমি একটু ধরে দেবো, প্রচুর দার্শনিক জিজ্ঞাসা আছে, যেটা আমরা দেখবো যে তার মধ্যে যেমন দেহের কথা আছে, অবশ্যই লালন দেহের প্রশ্নকে বাদ দেননি। মানে বস্তুবাদী ধারা, যেটা আপনারা সহজে বোঝেন, বস্তুবাদী ধারা থেকে তিনি কখনো বেরিয়ে আসেন। কিন্তু বস্তুবাদী ধারাকে তিনি আবার নন্দনতাত্ত্বিক ধারা, একটা এস্থেটিক, বা যেটাকে আমরা রসতত্ত্ব বলি, হ্যাঁ, রসের যে গল্প, এটাও তার মধ্যে আমরা পূর্ণমাত্রায় পাই। মানে চৈতন্যের যে আন্দোলন, সে আন্দোলন পুরোটা তার মধ্যে পাই। আর শেষে এসে তিনি তাকে একটা ভাবের জিজ্ঞাসা তিনি তৈরি করে দিয়ে আমাদের কাছে। এটা বিশাল বিপ্লব। এই বিপ্লবের ধারে কাছেও আমরা পৌঁছাতে পারিনি। 1 নম্বর হলো এই, যেহেতু আমরা শুরু করতাম লালনকে বাউল বাউল বলে। লালন কখনো নিজেকে বাউল বলেন। বাউল শব্দটা খারাপ নয়, মন্দ নয়। বাউল শব্দটার অধীনে, বাউল শব্দটার ভেতরে, তার আচ্ছাদনের মধ্যে পূর্ণ রাঢ় অঞ্চলের তান্ত্রিক ব্যভিচার অনেক কিছু এসছে এবং এটা ঢুকেছে, এবং তারই তত্ত্ব আমরা পড়ি। বাউল তত্ত্ব আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আমের সাহেব লিখেছেন। উনি জীবনে কোনোদিন কুষ্টিয়া গেছে বলে আমি জানি না। উনি কোনোদিন কোনো মাঠ পর্যায়ের গবেষণা করেছে বলে শুনি না। উনি কোথা থেকে বাউল তত্ত্ব পেয়েছেন এটা আমার জানা নেই। কিন্তু বাউল নিয়ে উনি এমন এক বাউল তত্ত্ব লিখেছেন যে বাউলদের সম্পর্কে একটা প্রকট নেতিবাচক একটা ধারণা তৈরি হয়েছে। যার কুফলটা আমরা এখন ভোগ করছি। এই কুফলটা ভোগ করছি যেহেতু আমরা কখনোই একটা দার্শনিক জায়গা থেকে, ভাবের বিচারের জায়গা থেকে, দর্শনের ধারার জায়গা থেকে লালনের যে যথার্থ যে মূল্য থাকার কথা ছিল, এটাও আমরা করিনি। এমনকি আমরা লালনের গানের প্রতিও যথেষ্ট সুবিচার আমরা করিনি, কারণ এটা গান এর ধারাটা সম্পূর্ণ ভিন্ন একটা জেনার। আজকে আমরা পুরোপুরি হয়তো আপনাদেরকে সেটা দেখাতে পারবো না, কারণ আমরা নবপ্রাণ আন্দোলন থেকে যারা এসেছি তারা কোনো না কোনোভাবে আমাদের পুরো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। কিন্তু আশা করি একদিন আমি এখানে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে যারা আছেন তারা উদ্যোগ নেবেন যে এদেরকে সবচেয়ে বেশি উপেক্ষিত বাংলাদেশের শিল্পীরা, বিশেষত ছেউড়িয়ার শিল্পীরা সবচেয়ে বেশি উপেক্ষিত। কোনো গবেষণা, কোনো কিছু, কোনো প্রকার সাপোর্ট তাদের কাজের। এখানে যারা এসছে তারা প্রত্যেকে কোনো না কোনো ফকিরের ঘরে বড় হয়েছে, অত্যন্ত গরিব এবং নিরীহ। এরা কখনোই কোনো রাষ্ট্র সাপোর্ট পায় নাই যাতে তারা তাদের এই সাংস্কৃতিক ধারাটাকে তারা রিয়েলি চর্চা করতে পারে। বাংলার যে ভাবে গানের যে চর্চা, আজকে লালনের গান বলুন কি নদীর যে ভাবের যে চর্চাটা, এটা ফকিরদের ঘরের নিজস্ব জিনিস। তাদের বিভিন্ন সাধুর সঙ্গে তারা এই চর্চাটা করে। তাদের ঘরের ছেলেমেয়েরা ছেলেবেলা থেকেই করে। সকালবেলা তাদের গোষ্ঠ গান, রাতেরবেলা সন্ধ্যাবেলা দৈন্য গান, এটা তাদের নিত্যদিনের কাজ। ফলে আপনি তো কোনো একটা বিশাল মন্ত্রণালয় করে কিন্তু আমরা এই সংস্কৃতি রক্ষা করতে পারবো না। এই সংস্কৃতি রক্ষা করার একমাত্র পথ হচ্ছে যে এখানকার যারা সত্যিকার এটাকে লালন করে, ফকিরদের যে ধারা এবং ছেউড়িয়ার যে পরিবেশ, এই পরিবেশকে সুন্দর করে তোলা এবং এর মধ্যে সংস্কৃতিকে একটা অত্যন্ত উচ্চ পর্যায়ে নিয়ে আমরা যেন বিশ্ব সভায় একটা শক্তিশালীভাবে নিজেদের হাজির করতে পারি। আজকের এই যদি অনুষ্ঠানে যদি কোনো বিশেষ কোনো আবেদন, মিনতি থাকে, তার এটাই হবে প্রধান মিনতি। তা আমার বক্তব্য এখানে শেষ করলাম। আর আমার লেখাটা পাবেন, আর অনেক কিছু লেখা আশা করি যে বাংলা একাডেমির
মধ্য দিয়ে আপনার সকলে পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ।